আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দা সাদিয়া বেনাজির। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। তাদের নিজ নিজ এলাকায় সামরিক মর্যাদায় দাফন সম্পন্ন হবে। এর আগের শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ দেশে আসে। গত 13 ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাদুকলি লজিস্টিক্স বেজে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী বর্বরচিত ড্রোন হামলা চালায়। এতে 6 বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও 9 জন আহত হন। জুলাই গণ অভ্যুত্থানে দায়ের হওয়া মামলায় হয়রানিমূলক বিবেচনায় ৩,৬৫৮ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, সংশোধিত ১৭৩ এ ধারার মোতাবেক তথ্য যাচাই বাছাই শেষে অব্যাহতি দেওয়া হয়। ভুল করে এজাহারের নাম ঢুকিয়েছেন বাদী লিখিতভাবে জানালে পুলিশ বিবেচনা করবে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। আরও জানাচ্ছেন এয়ার বাদল। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকাসহ বিভিন্ন স্থানে গুলি চালায়। এতে প্রাণ হারান ছাত্র জনতা। বিভিন্ন স্থানে দেখা যায় লাশ আর স্বজনদের আহাজারি। 5 আগস্ট জনরোষে টিকতে না পেরে দেশ ছাড়েন শেখ হাসিনা। এসব ঘটনায় হত্যা ও হত্যা চেষ্টা সহ প্রায় ১৭০০-র বেশি মামলায় আসামি করা হয় ৫,০০০-এর বেশি মানুষকে। আর প্রতিটি মামলায় আসামির সংখ্যা ১০০-র অধিক। প্রায় সব মামলায় প্রধান আসামি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এসব মামলায় অনেক নিরপরাধ মানুষকে হয়রানি এবং মামলা বাণিজ্যের অভিযোগ ওঠে। সরকার ফৌজদারি আইনের ১৭৩-এর এ ধারা সংশোধন করে দোষী নয় প্রাথমিক তদন্তের মাধ্যমে এমন ব্যক্তিদের অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয়। প্রি ট্রায়াল স্টেজে ওই মামলা থেকে ওই আসামিদেরকে যাদের বিষয় বা যাদের বিরুদ্ধে কোনো সাবস্ট্যান্টিভ বা সাফিসিয়েন্ট এভিডেন্স নাই তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান, সংশোধিত এ আইনের আলোকে অনেক মানুষকে অব্যাহতি দেয়া হয়েছে। এগুলো আমরা মামলার প্রাথমিক পর্যায়ে বিশ্লেষণ করে এবং তথ্য প্রমাণের ভিত্তিতে 9 ডিসেম্বর 2025 পর্যন্ত ৩,৬৫৮ জন তাদেরকে মামলার যে এজাহার থেকে অব্যাহতির জন্য সুপারিশ করা হয়েছে। ফৌজদারি কার্যবিধির যে নতুন সংশোধিত যে ১৭৩-এর এ ধারা সেই মোতাবেক প্রক্রিয়াটি চলমান জানিয়ে ডিসি মিডিয়া বলেন, বাদী সুপারিশ করলেও নাম প্রত্যাহারের বিষয়টি আমলে নিবে সংশ্লিষ্টরা। এটা যদি বাদী লিখিতভাবে জানান যে তিনি ভুল করে কাউকে এজাহারনামা করেছেন, তাহলে সেটা আমরা বিবেচনা করব। এআর বাদল, আরটিভি, ঢাকা। ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকায় যুবককে পুড়িয়ে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এছাড়াও লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে তার শিশু কন্যাকে পুড়িয়ে হত্যারও প্রতিবাদ জানানো হয়। শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই বিক্ষোভ করেন তারা। এ সময় সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ব্যর্থতার দায় নিয়ে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। শুধু গ্রেফতার করলে হবে না, এমন বিচার করতে হবে যাতে করে ভবিষ্যতে বাংলাদেশে কেউ আর এই ধরনের নরপশু হওয়ার সাহস না দেখাতে পারে। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম এবং আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদি হল লিখেছেন সাধারণ শিক্ষার্থীরা। শনিবার রাতে হলের প্রধান ফটকের ওপর থেকে পূর্বের নাম মুছে নতুন এই নামকরণ করা হয়। শিক্ষার্থীরা জানান, 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর হলটির পূর্বের নাম ভেঙে ফেলা হয়। এরপর নতুন নাম দেওয়ার চেষ্টা করা হলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাতে রাজি না হওয়ায় তা সম্ভব হয়নি। তবে এবার হল সংসদের প্রস্তাবের ভিত্তিতে নতুন এই নাম দেওয়া হয়েছে।
এই হলের নাম এখন ওসমান হাদি ভাইয়ের নামে করার চিন্তাটা আমাদের মাথায় এজন্য এসেছে যেহেতু ভাই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন। এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগ না, হলে গণস্বাক্ষর হয়েছে, আমাদের হলের হল সংসদ আছে, শিক্ষার্থীরা আছে, সবাই সাধারণ শিক্ষার্থীদের অনুমতিক্রমে হলের নাম চেঞ্জ করা হয়েছে। ডাকসুর উদ্যোগে বিসি অফিস ঘেরাও কর্মসূচি দিচ্ছি, যেখানে আমরা আমাদের দাবিটি অফিসিয়ালি আমরা আদায় করে নিয়ে আসবো। ওসমান হাদি হত্যাকাণ্ডে সরকার যা করেছে তাতে জনগণ সন্তুষ্ট নয় বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার ফজরের নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করে তিনি এ মন্তব্য করেন। এ সময় জামায়াতের আমির দাবি জানান, সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদের গ্রেপ্তার করতে হবে। ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আশাবাদী হয়ে আমির বলেন, সব ধরনের সহযোগিতা করবে তার দল। রাজনৈতিক দলগুলোর মাঝে আদর্শ কৌশলের ভিন্নতা থাকলেও লড়াই বুদ্ধিবৃত্তিক হওয়া উচিত বলে মত দেন ডাক্তার শফিকুর রহমান। সরকার এ পর্যন্ত যা করেছেন তাতে জনগণ মোটেই সন্তুষ্ট না। জনগণের দাবি আশা করি প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলী সেখানে উপস্থিত ছিলেন, তারা জনগণের পালস বুঝতে পেরেছেন। জনগণের পার্সের প্রতি সম্মান দেখিয়ে অতি দ্রুত সমস্ত সন্দেহ সংশয়ের বাইরে এসে খুনিদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক, সেই ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী এবং এই লক্ষ্যে আমাদের পক্ষ থেকে সঙ্গত সকল ধরনের সহযোগিতা আমরা করে যাব ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে এই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে ইনশাআল্লাহ তাআলা। তবে নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, জনমতের প্রতিফলন ঘটে এবং এখানে যেন অন্য কিছু কেউ চিন্তা না করে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীফ ওসমান বিন হাদির কবরস্থান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, আমরা জানি আজ ভোরে জামায়াতের আমির ওসমান হাদির কবর জিয়ারত করেছেন। আর কেউ জিয়ারত করতে এসেছেন কিনা, সেখানকার সবশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। সাদিয়া, জামাতের আমির ফজরের নামাজের পরে এখানে ওনার শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করার মাধ্যমে আসলে যারা ফজরের নামাজ পড়তে এসেছিলেন তারপর থেকে অনেক মুসল্লি এখানে এসেছেন এবং দোয়া করে গেছেন। এখন পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা আমরা এসেছি প্রায় 9টার আগে, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষের ভিড় এবং দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসেছেন এবং তারা এখানে দোয়া করছেন এবং হাদির জন্য প্রার্থনা করছেন, তাকে যেন আল্লাহ বেহেশত নসিব করেন সেই প্রার্থনা তারা করছেন। এবং পাশাপাশি এখানে তারা দাবি জানাচ্ছেন যে হাদির যারা হত্যাকারী তাদেরকে যাতে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসা হয় এবং এই হত্যার পেছনে যারা রয়েছে তাদেরকেও যাতে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হয়, সেই দাবি তারা জানিয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন আপনি অনেকে ভিড় করছেন, তারা ঢাকার বাইরে থেকে এসেছেন। অনেকের সাথে কথা বলেছি, তাদের দাবি একটাই, হাদি যে ইনসাফের বাংলাদেশ গড়ার জন্য লড়াই করে গেছে, যে স্বপ্ন দেখিয়ে গেছে, সেটিকে যাতে বাস্তবায়ন করা যায় সেই দাবি এখানে আসা মানুষজন জানাচ্ছেন এবং তারা দোয়া করছেন, মোনাজাত করছেন, অনেকে কান্নাকাটি করছেন এবং এই যে হত্যা তার বিচার তারা চেয়েছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই হাদির, সেটিকে বজায় রাখার জন্য অনেকে এসেছেন এবং নারী পুরুষ যারা এখানে এসেছেন তাদের দাবি একটাই, যে তার বিচারের পাশাপাশি এখানে এই যে জুলাই আগস্টে আন্দোলনে যে ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এরপরে আবার হাদিকে হত্যা করা হলো, এই ধরনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, এই ধরনের হত্যাকাণ্ডের যারা মদতদাতা, যারা এই হত্যাকাণ্ডগুলো সৃষ্টি করছে, তাদেরকে খুঁজে বের করে দেশের জনগণকে একতাবদ্ধ হয়ে এই বিষয়গুলোর প্রতিকার চেয়েছেন এবং যাতে ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠা হয়, ঘুষ দুর্নীতি অন্যায় না থাকে, সেই দাবি তারা জানিয়েছেন। আপনি দেখছেন যে এখনও অনেকে আসছেন, বেলা যত বাড়ছে তত এখানে মানুষের ভিড় বাড়ছে এবং এসে সবাই এখানে এক নজর তার সমাধি দেখার জন্য আসছেন এবং দোয়া করছেন, অনেকে কান্নাকাটি করছেন। তো এখানে এখন পর্যন্ত ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বর, এখানেই শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়েছে। প্রতিদিন শুক্রবার ছাড়া
অন্য দিনগুলোতে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এটা উন্মুক্ত করে দেওয়া হয়, কিন্তু আজকে এখনও খুলে দেওয়া হয়নি, এটি পুলিশি পাহারায় রাখা হয়েছে। সাদিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ বাদল। ঝালকাঠিতে শোক আর বেদনায় স্তব্ধ শহীদ শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি। হাদিশূন্য বসত ভিটায় ভিড় করছেন চেনা অচেনা অসংখ্য মানুষ। শোকের মাতম চলছে তার শিক্ষা প্রতিষ্ঠান ঝালকাঠির এস কালিম মাদ্রাসা সহ পুরো এলাকায়। শেষবারের মতো প্রিয় মানুষটিকে দেখতে না পারার আক্ষেপে ভারী হয়ে উঠেছে গ্রামবাসীর হৃদয়। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার ও সর্বোচ্চ বিচারের দাবি এলাকাবাসীর। ঝালকাঠি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। চিরচেনা এই বাড়িতে আর ফিরবেন না ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি। ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে গড়ে ওঠা শহর নলছিটির টিনশেডের এই ঘরেই ১৯৯৩ সালে জন্ম নিয়েছিলেন হাদি। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান হাদির বেড়ে ওঠা এখানেই। বাবা মাওলানা আব্দুল হাদি ও মা তাসলিমা হাদির ঘরে ৬ সন্তানের মধ্যে হাদি ছিলেন সবার ছোট। শৈশব থেকেই ছিলেন প্রতিবাদের এক সাহসী কণ্ঠস্বর। ও আমাদেরকে প্ল্যাটফর্মে নিয়ে যাওয়া বলেন, সামনের দিকে নেতৃত্ব দেওয়ার একটা যে তাগিদ, ওর স্পৃহা, ওর কাছ থেকেই শেখা এগুলো। ২০০০ সালে ঝালকাঠির নেসারাবাদ NS কামিল মাদ্রাসায় ৪র্থ শ্রেণীতে ভর্তি হন। সেখান থেকে ২০০৭ সালে দাখিল ও ৯ সালে আলিম শেষ করেন। রয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে নানা বিষয়ে সাফল্যের স্বীকৃতিও। তিনি সবসময় কখনোই কোনো দুর্নীতির বিষয়ে আমাদেরকে কোনো কথা বলেননি। তিনি খুব স্বাচ্ছন্দ্য মনের মানুষ ছিলেন। আমরা সকল ছাত্ররাই তার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সরকারের কাছে প্রত্যাশা হলো হাদি ভাইয়ের খুনিদেরকে আইনের আওতায় নিয়ে আসা। শনিবার বাদ জোহর শহরের কেন্দ্রীয় ঈদগাহে গায়াবানা জানাজা আদায় করেন শুভাকাঙ্ক্ষীরা। শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে শোক প্রকাশ করে ব্যবসায়ী সমিতি। তাকে অতি দ্রুত যদি গ্রেফতার করা না হয়, ইন্টারিম সরকারকে মনে করতে হবে আপনারা ক্ষমতায় থাকাটা আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এই বিপ্লবী যুগ যুগ ধরে রয়ে যাবেন প্রতিবাদী কণ্ঠস্বরের পথিকৃৎ হয়ে। সাকিব আল হাসান, RTV। আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল TFI এর গোপন বন্দিশালায় গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সাবেক ও বর্তমান ১৪ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হবে এ বিচারিক কার্যক্রম। এর আগে ১৪ ডিসেম্বর মামলায় অভিযোগ গঠনের উপর শুনানি হয়। এছাড়া একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ২ সেনা কর্মকর্তা সহ ৪ জনের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ গঠনের উপর পুনরায় শুনানি হবে আজ। এদিকে ট্রাইব্যুনাল ২-এ সাভারের আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করবেন আসামি পক্ষের আইনজীবীরা। ময়মনসিংহের ভালুকায় আলোচিত ঘটনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে কারখানার শ্রমিক দীপু চন্দ্র দাসকে হত্যার CCTV ফুটেজ প্রকাশিত হয়েছে। ফুটেজে দেখা যায় বিক্ষুব্ধ জনতা কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল। এ সময় ভেতর থেকে পকেট গেট খুলে দীপুকে বিক্ষুব্ধ জনতার হাতে ছেড়ে দেয় এবং উত্তেজিত জনতা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে ওই যুবককে এলোপাতাড়ি কিল ঘুষি ও লাথি মারে। এরপর কারখানার সামনে মৃত্যু নিশ্চিত করে টেনে হিঁচড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ে ডিভাইডারের গাছে ঝুলিয়ে মরদেহে আগুন ধরিয়ে দেয় এবং বিনা মামলায় লাশ হস্তান্তরের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন এবং আইনশৃঙ্খলা বাহিনী এ পর্যন্ত সন্দেহভাজন ১০ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ডিসেম্বর নাটোর মুক্ত দিবস। ১৯৭১ সালের
16 ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের বেশিরভাগ এলাকা মুক্ত হয়ে বিজয় উল্লাস করলেও সেদিন নাটোর ছিল অবরুদ্ধ। বিজয়ের 5 দিন পর 1971 সালের 21 ডিসেম্বর অবরুদ্ধ নাটোরে আত্মসমর্পণ করে পাক বাহিনী। নাটোরের দীঘাপতিয়া গভর্নর হাউসে রাজশাহী বিভাগের সেক্টর হেডকোয়ার্টার স্থাপন করায় নাটোর হানাদার মুক্ত হয় 5 দিন পর। নাটোর প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেনের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। 71-এর 21শে ডিসেম্বর দেশের সর্বশেষ অঞ্চল হিসেবে মুক্ত হয় নাটোর। 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের পরও উত্তরের জেলা নাটোরে তখনও উড়ছিল পাকিস্তানি পতাকা। মুক্তিযোদ্ধাদের প্রতিরোধে টিকতে না পেরে নাটোরের রাজবাড়ি, উত্তরা গণভবন, সরকারি নবাব সিরাজউদ্দৌলা কলেজ, আনসার হল সহ কয়েকটি ক্যাম্পে আশ্রয় নেয় হানাদার বাহিনী। লালপুরের ময়নাগ্রামে একটি আম গাছের সাথে বেঁধে কয়েকজন বাঙালিকে নির্মম নির্যাতনের পর হত্যা করা হয়। সেই আম গাছটি এখনও জীবন্ত সৌধ হিসাবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। অপরদিকে 1971 থেকে 2025 স্বাধীনতার 54 বছর পার হলেও নাটোরের গণকবরগুলো পায়নি কোনো সরকারি স্বীকৃতি। যাকেই পাইছে কাউকে ঘাড়ে কোপ দিছে, কাউকে ব্যানর দিয়ে খুঁচিয়ে মারিছে, কাউকে অ্যাসিড দগ্ধ করে মারিছে। চারদিক থেকে আমরা স্লোগান দিয়ে তাদের সেখানে আগায় যাই এবং সেখান থেকে ওই পাক হানাদার বাহিনী তখন পিছু হেঁটে চলে যায়। 20 তারিখ ভোরে অর্থাৎ 21 তারিখটা আমাদের হানাদার মুক্ত হলো আমাদের এই মাটি থেকে। আত্মসমর্পণটা উত্তরা গণভবনেই হয়, সেদিন থেকেই আমরা নাটোরে হানাদার মুক্ত হই। 21 ডিসেম্বর নাটোরে মুক্ত দিবস পালনে সরকারের নজরে আনতে উদ্যোগ নেওয়ার আশ্বাস এই জেলা প্রশাসকের। নাটোর জেলাবাসী এটি চায় দিবস হিসেবে পালন করার জন্য। এই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো এবং দিবসটি যদি যথাযথভাবে পালনের জন্য আমি চেষ্টা করব। 71-এর নৃশংসতার নীরব সাক্ষী আজও দাঁড়িয়ে আছে সেই আম গাছ। অথচ 54 বছরেও মুক্তিযুদ্ধের গণকবরগুলো রয়ে গেছে অবহেলায়। ইতিহাস রক্ষায় রাষ্ট্র যেন নীরব দর্শক। লিওন আজাদ, RTV। জাতীয় প্রেস ক্লাবে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস। স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। সকাল 7টায় শুরু হওয়া অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এবারে প্রতিপাদ্য ছিল মন ভালো থাকলে পরিবার, সমাজ ও বিশ্ব ভালো থাকে। কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক বশরুর আহমেদ আল বুখাইরি জানান, আধুনিক জীবনের উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা ও মানসিক রোগ থেকে মুক্তির কার্যকর একমাত্র পথ হিসেবে মেডিটেশনকে উল্লেখ করেন। রাজধানীর পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা ও সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে একযোগে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়। নারায়ণগঞ্জের ফতুল্লার ধলেশ্বরী নদীতে ফেরিতে থাকা একটি ট্রাক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে 2টি ব্যাটারি চালিত অটোরিকশা, একটি রিকশা ভ্যান ও একটি মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে ট্রাকসহ নদীতে পড়ে যাওয়ার ঘটনায় 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন ভ্যান চালক স্বাধীন, মোটর সাইকেল চালক রফিক ও প্রবাসী মাসুদ। গেল রাত 10টায় জেলার বক্তাবলী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বক্তাবলী ঘাট থেকে ছেড়ে আসা একটি ফেরি নরসিংহপুর ঘাটের দিকে যাচ্ছিল। মাঝ নদীতে অবস্থানকালে হঠাৎ একটি ট্রাক চলতে শুরু করলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ব্যাটারি চালিত অটোরিকশা, মোটরসাইকেল ও রিকশা ভ্যানকে ধাক্কা দেয়। এতে ফেরির রেলিং ভেঙে ট্রাকসহ এসব যান নদীতে পড়ে যায়। ঘটনার পর কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও 3 জন নিখোঁজ থাকে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত 1টার দিকে 3 জনের মরদেহ উদ্ধার করে। সকাল 9টা থেকে শুরু হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা। আজ সি ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এবারের ভর্তিযুদ্ধ। এবার 7টি ইউনিটে মোট 1842টি আসনের বিপরীতে আবেদন করেছেন 2,19,399 জন শিক্ষার্থী। এতে করে গড়ে প্রতি আসনের জন্য লড়ছেন 119 জন ভর্তিচ্ছুক। নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টরের নেতৃত্বে 44 জন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ, আনসার, ট্রাফিক পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। রয়েছে জরুরি চিকিৎসা ব্যবস্থাও। ভর্তি পরীক্ষা বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক। ফারুক, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখতে পাচ্ছেন, আর সব শিক্ষার্থীরা কি কেন্দ্র খুঁজে পেয়েছে কিনা, সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন।
ধন্যবাদ। সাতটি ইউনিটে মোট ১,৮৮২ আসনের বিপরীতে 2,19,399 জন শিক্ষার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার বিপরীতে একজন পরীক্ষার্থীর বিপরীতে কিন্তু 119 জন প্রার্থী লড়ছেন এবারে শিক্ষা ভর্তি পরীক্ষায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকা জুড়ে কিন্তু বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছেন, যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। এবং আমরা দেখেছি এই শৈত্যপ্রবাহ বইছে, সেই শৈত্যপ্রবাহের মধ্য দিয়েই কিন্তু সেই ভোর থেকে কিন্তু লাখো মানুষ কিন্তু জড়ো হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের যারা অভিভাবক রয়েছেন তারা এসেছেন এবং মহাসড়কে কিন্তু বিপুল সংখ্যক যানবাহনের আটকা রয়েছেন, যানবাহনের চাপ রয়েছে। যানবাহন কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন দূরদূরান্ত থেকে যানবাহন এসেছেন, যে যানবাহনগুলো ঢাকার ইচ্ছা মহাসড়কের যে জাহাঙ্গীরনগরের প্রধান ফটক আশপাশের ফটকের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। তো এবারের ভোট যুদ্ধে কিন্তু বেশ সরগরম আমরা লক্ষ্য করেছি এবং বিভিন্ন ছাত্র কল্যাণ সংস্থা কিন্তু তাদের বিভিন্ন জেলার যারা জেলা থেকে এসেছেন তাদের বিভিন্ন সহায়তা করছেন এবং যাতে তারা তাদের সিট খুঁজে পায় সেজন্য তারা সহযোগিতা করছেন। চট্টগ্রাম জেলা ছাত্র সমিতি কিন্তু 5,000 ছাত্রর জন্য থাকা খাওয়ার ব্যবস্থা সহ বিভিন্ন ব্যবস্থা তারা করেছেন। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষা নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ উদ্ধার কার্যক্রম আরও দক্ষ ও কার্যকর করার লক্ষ্যে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত 17 ডিসেম্বর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সভাপতিত্বে জাতীয় সমন্বয় কমিটির 30তম সভায় এই সিদ্ধান্ত হয়। এ সময় বিদেশে পাচারকৃত অর্থ ও সম্পদ উদ্ধারের জন্য অগ্রাধিকারভুক্ত 11টি মামলার অগ্রগতি পর্যালোচনা করা হয়। সভায় জানানো হয় মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে আন্তর্জাতিক মানদণ্ডে দেশের অবস্থান মূল্যায়নে এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিং এপিজি আগামী 2027-28 মেয়াদে 4র্থ দফার মিউচুয়াল ইভ্যালুয়েশন পরিচালনা করবে। সেই সঙ্গে মানি লন্ডারিং প্রতিরোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থাকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন অর্থ উপদেষ্টা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরবের শিল্প খাতকে আরও শক্তিশালী করতে বড় সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। শিল্প খাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের ইকামা বা ওয়ার্ক পারমিট ফি পুরোপুরি বাতিল করা হয়েছে। সৌদি সরকারের এই সিদ্ধান্তকে ভিশন 2030-র আওতায় শিল্প খাত সম্প্রসারণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সৌদি ব্যুরো প্রধান আবুল বশিরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। শিল্প খাতে বিনিয়োগ বাড়াতে এবং উৎপাদন ব্যয় কমাতে প্রবাসী শ্রমিকদের ইকামা ফি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। বুধবার সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অব ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স সিইডি এর বৈঠকে এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, সৌদি আরবে লাইসেন্সপ্রাপ্ত শিল্প প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি শ্রমিকদের ওপর আরোপিত সব ধরনের ওয়ার্ক পারমিট ফি বাতিল করা হবে। এর ফলে শিল্প প্রতিষ্ঠানগুলোর পরিচালন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে। প্রবাসী শ্রমিকদের মূলত এটা হলো যারা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে কাজ করে ওই সকল শ্রমিকদের অতিরিক্ত যে লেভি ফিটা এটা মওকুফ ঘোষণা করেছে। শিল্প খাতে প্রবাসী কর্মীদের ওপর আরোপিত আর্থিক ফি বাতিলের এই সিদ্ধান্ত সৌদি আরবের টেকসই শিল্প উন্নয়নকে আরও জোরদার করবে বলে জানান দেশটির শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী বান্দার আল খোরায়েফ। তিনি বলেন, এর ফলে আন্তর্জাতিক পরিসরে প্রতিযোগিতার সক্ষমতা বাড়বে সৌদি শিল্পের, পাশাপাশি বিস্তৃত হবে তেলসহ অন্যান্য সৌদি পণ্যের রপ্তানি বাজার। সরকারি তথ্য অনুযায়ী গত 5 বছরে সৌদি শিল্প খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। 2019 সালে যেখানে অনুমোদিত কারখানার সংখ্যা ছিল 8,842টি, 2024 সালে তা বেড়ে 12,000 ছাড়িয়েছে। একই সময়ে শিল্প খাতে কর্মসংস্থান বেড়েছে 74%। দেশটির শিল্প খাতে বর্তমানে 8,44,000 কর্মসংস্থান রয়েছে। তারা 30
ভিশনকে সামনে রেখে যে উদ্যোগটি নিয়েছে ইন্ডাস্ট্রি বা বড় কোম্পানিগুলোর যে লবি মাফুক করেছে, এতে যেমনি করে এই দেশের সরকার উপকৃত হবে, তেমনি করে আমরা যারা প্রবাসী আছি আমরা উপকৃত। ভিশন 2030 কর্মসূচি বাস্তবায়নে তেল নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বহুমুখীকরণ এবং শিল্পসহ অজ্বালানি খাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে সৌদি আরব। শিল্প খাতে প্রবাসী কর্মীদের ইকামা ফি বাতিলের সিদ্ধান্ত এই লক্ষ্য বাস্তবায়নে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। আরাফাত ইয়াসার, RTV। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।